আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে থার্মোডায়নামিক্স এর বেসিক 2 ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব সাধারণত বিভিন্ন সাইকেলের ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম গুলোতে সাধারণত আমরা পিভি এবং টিএস ডায়াগ্রামের আলোচনা করে থাকি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা অলরেডি তোমরা হোয়াইট বোর্ডে যে দেখতে পাচ্ছ, এগুলো ২ টা আমরা ডায়াগ্রাম তুলে রাখছি। ২ টা সাইকেলের। আমাদের মোটামুটি সাইকেল আছে হচ্ছে ৭ টা। ৭ টা সাইকেল। তার মাঝে আমরা এখানে আলোচনা করব ৫ টা আর ২ টা স্কিপ করব। ২ টা আমাদের কোথাও কাজে লাগে না। তো এইটার হচ্ছে আমাদের ডায়াগ্রাম গুলোর এই সাইকেল গুলোর A to Z চিত্র সহকারে কোথায় কি হচ্ছে সব আমরা যেন বুঝতে পারি। তার উপরে এই ক্লাসটা তোমরা অবশ্যই মোস্ট প্রবাবলি যেগুলো ইম্পোর্টেন্ট খুব ভালোভাবে লক্ষ্য করবা। তো বিভিন্ন প্রকার সাইকেল, পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করা হলো। এই পিভি এবং টিএস ডায়াগ্রাম গুলো আমাদের অটো সাইকেল, ডিজেল সাইকেল, কার্নোট সাইকেল, তারপরে হচ্ছে অন্যান্য যে স্টার্লিং সাইকেল, বিভিন্ন সাইকেল গুলোতে আমাদের কাজে লাগবে। তো এই কাজে এগুলোতে লাগার জন্য আমাদের অবশ্যই এগুলো ওই ধরনের ম্যাথ গুলো করার জন্য এই ডায়াগ্রাম বা সাইকেল গুলো প্রয়োজন। তো চলো আমরা প্রথমেই যে সাইকেলটা দেখবো এটা হচ্ছে কার্নোট সাইকেল। এটাকে অনেক সময় আইডিয়াল সাইকেল বা আদর্শ সাইকেলও বলা হয়। অনেক সময় এটাকে কনস্ট্যান্ট ভলিউম সাইকেলও বলা হয়। কনস্ট্যান্ট টেম্পারেচার বলা হয়, সরি। তো ৩ টা নাম হতে পারে। আমরা হয়তো শিখছি যে কার্নোট সাইকেল, পরীক্ষায় এসে গেছে আইডিয়াল সাইকেল বা আদর্শ গ্যাসের। তো আদর্শ সাইকেলের ক্ষেত্রে আমরা পড়ি নাই, মনে হবে যে নতুন কিছু, বাট একই জিনিস। কনস্ট্যান্ট কার্নোট সাইকেল, আইডিয়াল সাইকেল অর কনস্ট্যান্ট টেম্পারেচার সাইকেল। তো এটা হচ্ছে আমার পিভি ডায়াগ্রাম। পি এইদিকে উপরের দিকে উঠলো পি বা প্রেসার বেড়ে যাবে, আর এই পয়েন্ট থেকে এই দিকে যখন আমি ডানের দিকে যাব এটার হচ্ছে ভলিউম বা হচ্ছে কি বেড়ে যাবে, ভলিউম বেড়ে যাবে। তো এখানে ভলিউম মানে আয়ত, আচ্ছা এখানে কমে যাবে, বেড়ে যাবে এই দিকে যখন আসবে। আচ্ছা, আর এই দিকে যখন টি হচ্ছে টেম্পারেচার, এইচ হচ্ছে এনথালপি বা এটাকে হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস বলা হয়। তো আমাদের যেদিকে যেটা যাবে সেই দিকে বেড়ে যাবে। আমাদের এই চিত্রটা একটু ডিফারেন্ট হবে অন্যান্য সকল চিত্র থেকে। এই চিত্রটা কার্নোট সাইকেলে একটু ডিফারেন্ট হবে। একটু চিত্রটা রিভিশন করবা, বারবার একটু অঙ্কন করবা। এটা স্টার্টিং পয়েন্ট ধরা হয় হচ্ছে উপরের পয়েন্ট থেকে 1, অর্থাৎ এই পয়েন্টগুলো কোথায় হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে নিচের দিকে যাচ্ছে, এগুলো এইদিকে ঘুরতেছে, এইদিকে ঘুরতেছে। তো এই জায়গায় কি হবে, 1 থেকে 2 পর্যন্ত, এই 1 থেকে 2 পর্যন্ত এখান থেকে কি হচ্ছে আমার এই যে প্রেসার, এইখানে প্রেসার সর্বোচ্চ ছিল, এই প্রেসারটা কি হচ্ছে মানে কমে যাচ্ছে। এই 1 থেকে 2 এর দিকে যখন নামতেছে তখন প্রেসার কমে যাচ্ছে। এই টিএস ডায়াগ্রাম এটা 1 থেকে 2 পর্যন্ত এর টেম্পারেচার হলো স্থির থাকে, এটা এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে। তো আমার কি হচ্ছে এই জায়গাটা খুবই মেইন মানে পয়েন্ট, তোমাদের এই জায়গাটা না বুঝলে বুঝতে পারবে। এই জায়গাগুলোতে আমাদের সাধারণত এই যে 1 থেকে 2 এই জায়গায় কি হচ্ছে তাপ প্রবেশ করে। 1 থেকে 2 যখন তাপ প্রবেশ করে অর্থাৎ চাপ কমে, তো তাপ প্রবেশ করে। এরপরে এইটাকে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, মানে আমার টেম্পারেচার যখন হচ্ছে 1 পয়েন্টে যা হবে মাঝখানে তা হবে, 2 পয়েন্টেও তাই হবে। অর্থাৎ যখন 1 থেকে 2 এর দিকে যাবে, 1 থেকে 2 এর দিকে যাবে, তার মানে টেম্পারেচার এদিকে হবে কি সমান। আমি এখান থেকে যতই যাই টেম্পারেচার এই পর্যন্তই, সর্বোচ্চ এই পর্যন্তই। এটা মাকা হাকা এরকম হবে না। এটা হচ্ছে 1 থেকে 2 নম্বরের বৈশিষ্ট্য। 2 থেকে 3 পর্যন্ত। তবে এখানে একটা বিষয় হচ্ছে যখন আমার উপর থেকে নিচের দিকে নামে তখন হয় হচ্ছে এক্সপানশন প্রসেস। কি হয়? এক্সপানশন প্রসেস। এক্সপানশন প্রসেস থেকে পরবর্তীতে 2 থেকে 3, এই 2 থেকে 3 বাঁকা, 2 থেকে 3 বাঁকা। এই যে আইসোথার্মালটা যেটা এখান থেকে এইদিকে যত যাবে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এদিকে হচ্ছে এটা কনস্ট্যান্ট। তো এইটাকে বলা হয় অ্যাডিবেটিক প্রসেস। এটাকে বলা হয় কি অ্যাডিবেটিক প্রসেস।
তো অ্যাডিবেটিক প্রসেস, আচ্ছা তো আমি এই অ্যাডিবেটিক প্রসেসটা রিভার্সেবল অ্যাডিবেটিক এক্সপানশন প্রসেস, এইটাকে যে এক্সপানশন প্রসেস এটাকে অনেক সময় কি বলা হয়, আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেসও একে বলা হয় রিভার্সেবল অ্যাডিবেটিক এক্সপানশন প্রসেস বা আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, অর্থাৎ কি কমতেছে 2 থেকে 3 পর্যন্ত। তো আবার 3 থেকে 4 এই পর্যায়ে তাপ হলো ত্যাগ করে, 3 থেকে 4 এই পর্যায়ে তাপ ত্যাগ করে, তখন এটা বলা হয় আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস অথবা 3 থেকে 4 কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। এরপরে 4 থেকে 5 এটাও কম্প্রেশন হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তার মানে 4 থেকে 1, এই যে 4 থেকে 1 রিভার্সেবল অ্যাডিবেটিক কম্প্রেশন প্রসেস। এই যে 4 থেকে 1, এই যে 4 থেকে 1 এইদিকে যাচ্ছে, এটা কনস্ট্যান্ট। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা বুঝি তখন আমাদের এর দক্ষতা বের করতে হবে যে আসলে কাজ কতটুকু হলো, কিউ ম্যাক্সিমাম বা কিউ ইন, কিউ মিনিমাম বা কিউ আউট, কতটুকু তাপ প্রবেশ করবে আর কতটুকু বাইর হবে, এবং এই ঢোকা এবং বাহিরের সময় এর যে দক্ষতা রয়েছে এটি কতটুকু দক্ষতা অর্জন করবে। তো দক্ষতাকে সাধারণত এটা দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড কিউ ইন। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন মাইনাস কিউ আউট, তাহলে কিউ ইন মাইনাস কিউ আউট ডিভাইডেড কিউ ইন। আর আদর্শ কার্নোট সাইকেলে যদি হয় সেক্ষেত্রে দক্ষতা হবে হচ্ছে টেম্পারেচার ম্যাক্সিমাম থেকে টেম্পারেচার মিনিমাম ডিভাইডেড টেম্পারেচার ম্যাক্সিমাম। এই হচ্ছে আমাদের মূলত প্রথম যে কার্নোট সাইকেল বা আইডিয়াল সাইকেল বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস সাইকেলের বৈশিষ্ট্যগুলো এগুলো। এরপরে রয়েছে অটো সাইকেল। অটো সাইকেলে কি রয়েছে, অটো সাইকেলকে সাধারণত অনেক সময় কনস্ট্যান্ট ভলিউম প্রসেসও বলা হয়। তো এটার চিত্রটা হচ্ছে প্রথমে আমাদের এভাবে দাগে নিতে হবে, এইভাবে আমি আবারও যদি দেখে দেয় এইরকম, বাট এই যে এই দাগটা দেখো, এই দাগটা এটা সম্পূর্ণ নিচের দিকে হবে, তখন আমাদের বৈশিষ্ট্যটা এরকম হবে, মানে বাঁকা হবে না, মানে এরকম নিচের দিকে আসবে। তো এখান থেকে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে ওইটাই জাস্ট উল্টা কার্নোট সাইকেল, বাট অন্যান্য সাইকেলগুলো সিধা হয়। আমাদের স্টার্ট করতে হবে এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট 1 2 3 4, 1 থেকে 2 পর্যন্ত উপরের দিকে উঠছে, তার মানে এখানে কম্প্রেশন সংঘটিত হয়েছে। তারপর 2 থেকে 3 পর্যন্ত এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হয়েছে, আর 3 থেকে 4 হচ্ছে এক্সপানশন প্রসেস সম্পন্ন হয়েছে। তাহলে এখানে 1 থেকে 2 এটা হচ্ছে রিভার্সেবল, 1 থেকে 2 রিভার্সেবল অ্যাডিবেটিক কম্প্রেশন প্রসেস, বা এটাকে রিভার্সেবলকে অনেক সময় আইসেন্ট্রপিক প্রসেসও বলে। এরপর 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হচ্ছে 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউম আর আইসোমেট্রিক প্রসেস। এরপরে 3 থেকে 4 এটা এক্সপানশন হচ্ছে, তবে এটা হচ্ছে রিভার্সেবল অ্যাডিবেটিক এক্সপানশন প্রসেস, এটাকে বলা হয় আইসেন্ট্রপিক প্রসেস। এরপরে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটাকে বলা হয় অনেক সময় আইসোমেট্রিক প্রসেস। আর দক্ষতা রয়েছে এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড কিউ ইন, ডাব্লিউ সমান কিউ ইন মাইনাস কিউ আউট ডিভাইডেড কিউ ইন। তো বা এটা হতে পারে টি ম্যাক্স মাইনাস টি মিন ডিভাইডেড টি ম্যাক্স, এইটা হচ্ছে আমার সূত্র। এরপরে রয়েছে কি এর দক্ষতা, আরেকটি দক্ষতা রয়েছে যদি কম্প্রেশন রেশিও দেওয়া থাকে অথবা কম্প্রেশন রেশিও বের করার ফর্মুলা দেওয়া থাকে। কম্প্রেশন রেশিও মানে আর সি, এটা আমরা জানি যে V1 ডিভাইডেড V2। এই যে কম্প্রেশন রেশিও সাধারণত এই যে এই পর্যায়টাকে কম্প্রেশন রেশিও বলা হয়। এইটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এইদিকে যখন যাবে এইটুকু পাবে, এখান থেকে যখন যাবে এইটুকু পাবে, এই যে মাঝখানে এই অংশটাকে বলা হয় কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিও V1 ডিভাইডেড V2। মোটামুটি আমাদের এই জায়গায় সেম কন্ডিশন যদি আমি কি করি, টেম্পারেচারের ক্ষেত্রে ধরি, টেম্পারেচার এটার ক্ষেত্রে যদি ধরি তাহলে 1 মাইনাস T2 মাইনাস T1 ডিভাইডেড T2, এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে।
এরপরে 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, 2 থেকে 3 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বা এটাকে বলা হয় আইসোমেট্রিক প্রসেস। আচ্ছা, আইসোমেট্রিক প্রসেস এর দক্ষতা কি হবে? এর দক্ষতা হচ্ছে এতটুকু, দক্ষতা W ডিভাইডেড কিউ ইন, এই যে কিউ ইন প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে W ইকুয়াল টু কিউ W ডিভাইডেড এটা ডিভাইডেড কি W ডিভাইডেড কিউ ইন, W ইজ ইকুয়াল টু কিউ ইন মাইনাস কিউ আউট, বা এভাবে করতে হবে টি ম্যাক্স মাইনাস টি মিন ডিভাইডেড টি ম্যাক্স। তো এখান থেকে দক্ষতা দেওয়ার সূত্রটি হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড আর সি, এটা মাইনাস 1, এটা হচ্ছে আর সি এর পাওয়ার এন, এটা সমান হচ্ছে 1 মাইনাস টি 1 ডিভাইডেড টি 2। এই হচ্ছে আমাদের মোটামুটি বিভিন্ন প্রকার সাইকেলের মাঝে হচ্ছে কার্নোট সাইকেল আর অটো সাইকেলের বৈশিষ্ট্যগুলো। তো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী পার্টটা তুলতে পারি। এখন আমরা সাধারণত দুইটা সাইকেল দেখব। আমরা এর আগে যেটা শিখলাম সেটা হচ্ছে কার্নোট সাইকেল আর একটা হচ্ছে অটো সাইকেল। এখন আমরা যে দুইটা দেখব সেটা হচ্ছে ডিজেল সাইকেল আর হচ্ছে ডুয়েল সাইকেল। তো ডিজেল সাইকেলকে আরেকটা নামে বিভক্ত করা হয়, সেটা হচ্ছে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এটাকে বলা হবে কি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। অনেক সময় এটাকে বলা হয় কনস্ট্যান্ট প্রেসার প্রসেসর, প্রেসার সাইকেল। এই যে যেটা কনস্ট্যান্ট থাকবে সেটাকে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলা হয়ে থাকে। তো তোমাদের যে কোনো নাম বলুক না কেন তোমরা এটাকে মনে রাখবা। এরপরে বলা হচ্ছে যেটা ডুয়েল সাইকেল, এটাকে আবার মিক্সড সাইকেলও বলে। মিক্সড সাইকেল অর্থাৎ এখানে কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, তারপর হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস, অন্যান্য সবগুলো মিলে যার কারণে নাম রাখা হয়েছে ডুয়েল সাইকেল আর মিক্সড সাইকেল। তো ডিজেল সাইকেলের ক্ষেত্রে কি হয়, ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের 1 থেকে 2 এটা হচ্ছে রিভার্সেবল কম্প্রেশন বা আইসেন্ট্রপিক প্রসেস। এটাকে বলা হবে কি আইসেন্ট্রপিক প্রসেস। আচ্ছা, এখানে তোমাদের বিকল্প নামগুলো আমি কেন শেখাচ্ছি বলো তো? বিকল্প নামগুলো তোমাদের জন্য খুবই জানা জরুরি, বিকজ তোমাদের এই যে বিকল্প নামগুলো হচ্ছে তোমাদের একটা থেকে আরেকটা কনভারসেশন, অর্থাৎ তুমি সব জানো, শুধুমাত্র নামের জন্য তুমি ম্যাথটা পারবা না, যার কারণে তোমাদের অবশ্যই মাস্ট বি এটা জানা উচিত। তো তোমাদের এখানে কি করতে হবে, চিত্রটাকে খুব সহজ ওয়েতে করতে হবে যাতে করে তোমাদের চিত্রগুলো প্রবলেম না হয়। বারবার রিভিউ করবা, এই যে চিত্রগুলোর অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, যার কারণে তোমরা মানে আসলে প্রপারলি যখন চিত্র চাই তখন পারো না। তো চিত্রগুলোকে ফোকাস করো। এটা হচ্ছে পিভি আর এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামের এই প্রান্ত ওই প্রান্ত প্রায় সেম, বাট টিএস ডায়াগ্রামে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে টিএস এর প্রথম যে প্রান্তটা থাকে সেটা হচ্ছে তোমাদের একটু মোটা আর এটা একটু ছোট বা চিকন। তোমাদের এই যে আই কন্টাক্ট দিয়ে খুব ভালো করে লক্ষ্য রাখো, চিকন আর হচ্ছে মোটা প্রান্ত। তো প্রথমে 1 থেকে 2, এই 1 থেকে 2 এটাও আমাদের উপরের দিকে উঠতেছে, তার মানে এটা হচ্ছে কম্প্রেশন প্রসেস প্রক্রিয়া। এখন আমাদের কিউ ইন, এটাতে তাপ যখন আমাদের কিউ ইন হচ্ছে কয় 1 থেকে 2 থেকে 3 যখন যাবে তখন আমাদের কিউ ইন হবে, অর্থাৎ প্রবেশ করবে আমাদের এই জায়গাতে মূলত দক্ষতাটা প্রকাশ করবে। আর এই যে 4 থেকে 1 এটা হচ্ছে কি আউট হবে, অর্থাৎ তাপ চলে যাবে। তো 1 থেকে 2 কে যদি আমি লক্ষ্য করি, এখানে 1 থেকে 2 এবং টিএস ডায়াগ্রামে 1 থেকে 2 লক্ষ্য করবা। তো এইটা আমাদের মূলত হচ্ছে রিভার্সেবল এডিবেটিক প্রসেস, বাট এটা যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে এটা কম্প্রেশন, রিভার্সেবল এডিবেটিক কম্প্রেশন প্রসেস, বা এটাকে বিকল্প নাম বলা হয় কি আইসেন্ট্রপিক প্রসেস। এরপরে 2 থেকে 3 এইটা আমাদের এইখান থেকে এখানে যাও আর এখান থেকে এখানে যাও, যেখানে যাও না কেন আমাদের প্রেসার কি একই থাকতেছে। তো প্রেসার যদি সেম জিনিস থাকে তার মানে এটাকে বলা হবে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের আরেকটা বিকল্প নাম হচ্ছে আইসোবারিক প্রসেস। তো আইসোবারিক প্রসেসটাও কনস্ট্যান্ট
প্রেসার প্রসেস সেম কন্ডিশন, তার মানে এখানে তোমাদের হচ্ছে চাপ স্থির থাকবে। এরপরে 2 থেকে 3 যখন আসবে তখন হচ্ছে কি চাপ কমতে থাকবে। যত তুমি কি দিবা ভলিউম অর্থাৎ হচ্ছে কি আয়তন বাড়াবা ততই তার প্রেসারাইজটা কমে যাবে। তো প্রেসারাইজ যখন কমে যাবে তখন এটাকে বলা হবে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। এরপরে দেখো 4 থেকে 1, এই 4 থেকে 1-এ তোমাদের কি হয়েছে, এইদিকে তুমি যদি যাও প্রত্যেকটা অংশে যদি যাও তাহলে একই দূরে ডিস্টেন্স রয়েছে, তার মানে এটা আমার আয়তন বৃদ্ধি পাচ্ছে না, আয়তন বৃদ্ধি পাচ্ছে না, তার মানে এটা হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসকে বলা হয় আইসোমেট্রিক প্রসেসও। তো সেম ডিস্টেন্স যে হচ্ছে যখন তোমার 1 থেকে 2 প্রেসার বাড়তেছে, মানে প্রেসার দেখো 1-এ যে প্রেসার ছিল 2-এর প্রেসার অনেক বেড়ে গেছে, তখন এর তাপমাত্রাও বাড়বে। প্রেসার যখন বাড়বে তাপমাত্রাও বাড়বে, মানে তাপ বাড়তেছে, ঠিক আছে। যখন আমার প্রেসার কনস্ট্যান্ট থাকবে তখন আমার এই যে তাপমাত্রা তার হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রক্রিয়া বাড়তে থাকবে, তাপও বাড়বে এনথালপিও বাড়বে। এরপরে যখন আমার 3 থেকে 4-এ কি হচ্ছে, আমার এই যে তাপ প্রেসার যে ছিল প্রেসারটা হচ্ছে কি কমে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে, আয়তন কি এই যে প্রেসার কমে যাচ্ছে, প্রেসার ছিল এই যে এখান থেকে এই 2-এ এই যে এই প্রান্তগুলো দেখো, 3-এ যে প্রেসার ছিল, 3-এ যে প্রেসার ছিল মানে এখান থেকে এই যে এই প্রেসার এই যে এটা আর এই প্রেসার কমে গেছে না, এতখানি প্রেসারটা কমে গেছে আমার, বাট এখান থেকে এর আয়তন ছিল 3-এ এতটুকু, আয়তন 4-এ হয়েছে এতটুকু, তার মানে আয়তন আমার এই যে এটা হচ্ছে এই দিকে যদি আমি যাই, এই যে এটা এই দিকে এই দিকের অংশ আমরা এই দিকে ভি, এটা হচ্ছে এখানে আছে V4 আর এই যে এটা V3, মানে এই পর দিকে আসে এটা হচ্ছে V3, তাহলে V3 থেকে V4 তার মানে তোমার হচ্ছে আয়তনটা বেড়ে গেছে। আয়তন যখন বেড়ে যাবে তখন অটোমেটিকলি চাপ তো কমেই যাবে, আর চাপ যখন কমে যাবে আমার 3 থেকে 4 তখন এনথালপি স্থির থাকবে। সেম এজ 4 থেকে এই যে এখানে 4 এখানে হচ্ছে 1, আমার এই যে 4-1-এ আমাদের হচ্ছে ভলিউমটা কি থাকবে, স্টেবল থাকবে, স্থির থাকবে, আর তোমাদের হচ্ছে চাপটা আরো কি কমে যাবে, চাপটা কি আরো হবে কমে যাবে। তো চাপটা যখন আমার এই যে এখান থেকে 4 থেকে 1-এ আসবে ভলিউম স্থির থাকবে, বাট এই যে 4 থেকে 1 এইটার হচ্ছে তোমাদের মানে এই দিক দিয়ে তোমাদের এটা কমে আসবে, এনথালপিটা কমে আসবে এবং তাপও কমে যাবে। তো এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এখন এই জায়গাটা হয়েছে কি যে এই দক্ষতা ইকুয়াল টু আমরা জানি যে W/Q ইন, অর্থাৎ যে পরিমাণ তাপ দেব সেই পরিমাণ মানে কাজকে তাপ দ্বারা ভাগ করব, যেটা আমাদের কাজ হবে ওইটাই হচ্ছে আমাদের দক্ষতা। এই দক্ষতাকে আরেকটা প্রকাশ করা হয় 1 - 1 ডিভাইডেড কম্প্রেশন রেশিও টু দি পাওয়ার গামা মাইনাস 1 উপরে আছে, কম্প্রেশন রেশিওর উপরের আছে। তো কম্প্রেশন রেশিওটা বের করার সূত্র রয়েছে, কম্প্রেশন বের করার সূত্র হচ্ছে কি V1 ডিভাইডেড V2। কম্প্রেশন রেশিওটা হচ্ছে কি এই যে V1, এখান থেকে হচ্ছে আমরা যখন যাব এই যে এটা হচ্ছে V4 ও আছে আবার V1 ও আছে, আর এটা হচ্ছে V2, এই যে এটা হচ্ছে কি আমার এই জায়গাটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3, তার মানে আমার V1 ডিভাইডেড V2, V1 ভলিউম এতটুকু ডিভাইডেড হচ্ছে যে V1, এই যে V1 এটা আর V2 হচ্ছে এটা, তার মানে বড়টা তুমি ছোটটা দ্বারা ভাগ করবে তাহলে কম্প্রেশন রেশিওটা বের হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে অংশটা কাজ হয় এটাকে বলা হয় কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিওটা V4 ডিভাইডেড
1/v2 যদি হয় তাহলে আরেকটা হচ্ছে v4/v2, যেহেতু সেম অ্যাজ v1 v4 হচ্ছে সেম, কম্প্রেশন রেশিওটা সেম হবে প্রায় v1/v2 বা v4/v2। এইটার পরে এক্সপানশন রেশিও থাকে, এটা হচ্ছে মানে কম্প্রেশন রেশিওটা এই যে এখান থেকে এই পর্যন্ত কম্প্রেশন হয়, আর এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে এক্সপানশন রেশিও হয়। এই যে এই অংশটা হচ্ছে কি এক্সপানশন। তো এক্সপানশন প্রান্তে এক্সপানশন রেশিওটা কি হবে, এক্সপানশন আরপি দ্বারা প্রকাশ করা হয় v4/v3, v4 ডিভাইডেড হচ্ছে v3, এটা হচ্ছে আমার এক্সপানশন রেশিও। এই যে এইটুকু হচ্ছে আমার এক্সপানশন রেশিও, এই প্রান্ত হচ্ছে এক্সপানশন রেশিও। এই যে v4/v3, কম দ্বারা উপরে কম নিচে বেশি, তো এটা হচ্ছে আমার কম্প্রেশন রেশিও এটা, অথবা v1/v3, v1/v3 মানে v4 আর v সেম কন্ডিশন, যার কারণে আমাদের হচ্ছে একই দ্বারা ভাগ করবে। তার মানে আমার এখানে হচ্ছে ভি, যখন আমরা এক্সপানশন কম্প্রেশন রেশিও ধরছি তখন আমরা এই প্রান্ত ধরছি, তখন আমাদের v4 = v1, তার v1/v2, v4/v2, বাট এখানে এক্সপানশন রেশিওর ক্ষেত্রে v3 হবে, তার মানে v4 বা v1/v2 অথবা v4/v3। তো কাট অফ রেশিও যেটা হবে, এই কাট অফ রেশিও এখানে দেখো রো গামা, এটা হচ্ছে নিচে -1, গামা -1 না, রো গামা -1 ডিভাইডেড গামা ইন্টু রো -1, এটা আমার সূত্র। তো এই জায়গায় রো মান অর্থাৎ কাট অফ রেশিও যেটা, এই কাট অফ রেশিও বের করার হচ্ছে সূত্রটা হচ্ছে v3/v2, কাট অফ রেশিও হচ্ছে v3/v2, অর্থাৎ এই অংশটাকে বলা হয় কাট অফ রেশিও, এই প্রান্তটাকে বলা হবে কি কাট অফ রেশিও। এই কাট অফ রেশিও হচ্ছে কি v3/v2। তো এটা হতে পারে, অথবা অনেক জায়গায় আমার কম্প্রেশন রেশিও আর এক্স বলতে পার্সেন্টেজ আকারে 10% বা 5% আকারে দেওয়া থাকে, তখন আমরা রো = 1 + r-1 ইন্টু x% দিলে আমাদের কাট অফ রেশিওটা বের হয়ে আসবে। তখন আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে ম্যাথগুলো করতে পারবো। এখন আমাদের ডুয়েল সাইকেল আর মিক্সড সাইকেল, এই ডুয়েল সাইকেলের একটু ডিফারেন্ট, এই ডিফারেন্টটা হচ্ছে এখানে 5টা সেকশন থাকবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 1। তো আমাদের তাপ প্রয়োগ করা হয় 3 থেকে 4 পজিশনে এবং তাপটা বের হয়ে যায় 5 থেকে 1 পজিশনে। 1 থেকে 2 এটা কম্প্রেশন রেশিও, আর এটা হচ্ছে 5 থেকে 4 থেকে 5 এটাকে বলা হয় এক্সপানশন রেশিও। তো 1 থেকে 3, 1 থেকে 2 এটাকে অ্যাডিবেটিক রিভার্সিবল অ্যাডিবেটিক কম্প্রেশন রেশিও বলা যায়। 2 থেকে 3 এটাকে কনস্ট্যান্ট কি ভলিউম প্রসেস বলা যায়। তুমি এইদিকে যেখানেই যাও না কেন সেম ডিসটেন্স, তার মানে এটাকে বলা হবে কনস্ট্যান্ট ভলিউম। আর কনস্ট্যান্ট ভলিউমের অপর নাম হচ্ছে আইসোমেট্রিক প্রসেস। অ্যান্ড যে থার্ড থেকে ফোর্থ অর্থাৎ এই পজিশনে, তোমাদের এই পজিশনে এখান থেকে এই প্রেসার থাকবে সমান, আর প্রেসার যদি সমান থাকে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, বা এটাকে বলা হয় আইসোবারিক প্রসেস। এই আইসোবারিক প্রসেস হচ্ছে এখানে থাকবে তোমাদের হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এরপরে 4 থেকে 5 এটা হচ্ছে রিভার্সিবল এক্সপানশন প্রসেস, এই অংশটাকে বলা হবে এক্সপানশন, আর এটাকে বলা হবে কম্প্রেশন। তো এই জায়গায় তোমাদের কি করতে হবে, তোমাদের এই জায়গাতে কাজ করতে হবে যে এটা প্রেসারাইজটা কমে যাবে, প্রেসার কমে যাবে বাট ভলিউম বেড়ে যাবে।
এটাতে এই জায়গা আমাদের কাট অফ রেশিও, হ্যাঁ। আর এগুলো আমাদের প্রত্যেকটা সেকশন যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে পারা যায়। আর 4 থেকে 5 হচ্ছে রিভার্সিবল অ্যাডিবেটিভ এক্সপানশন রেশিও বা আইসেন্ট্রপিক প্রসেস। আর 4 থেকে 5 এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটাকে বলা হয় আইসোমেট্রিক প্রসেস। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন এই জায়গায় আমাদের দেখতে হবে যে আসলে যখন আমার 1 থেকে 2 এই যে প্রেসারটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, বাট ভলিউম হচ্ছে কমে যাচ্ছে। প্রেসার যখন বেড়ে যাবে ভলিউম তখন কমে যাবে, এইদিকে যাচ্ছে। তো তখন কি হবে, 1 থেকে 2 এর আইসোমেট্রিক এনথালপি হচ্ছে স্টেবল থাকবে। দেন রাইট নাও আমরা যখন 2 পয়েন্ট or 3 পয়েন্ট upcoming increase, so that mean increase point but constant volume process, constant volume process, then increase or temperature, this is 0.2 to 4, and it is now a very important point because high temperature point. Then your next upcoming 3.44, then 344, and it is heat transfer, heat increase and input, then 3.44 your stable and constant pressure process. Constant pressure process, then TS diagram 3 4, then in decrease for temperature and adiabatic, not only adiabatic, then you are constant pressure process. Constant pressure process, isobaric process or isobaric process, or then next step for 5. And for 5 expansion process, the expansion process is an decrease for pressure and increase for volume. So you're now next TS diagram a constant enthalpy process. Then next step 4 to 1 a constant volume process. So TS diagram 5 to 1 and decrease both or T or S. So I'm very proud because তোমরা এই জায়গাগুলো বুঝতে পারছো খুব সহজ হয়েতে। তোমরা এই জায়গাগুলোকে খুব ভালো করে ফোকাস করো। আচ্ছা, এই জায়গার পরে আর তোমাদের এখানে কি আছে, এই জায়গাগুলোকে তোমাদের মেইনলি ফোকাস করাটা খুবই জরুরি। এই জায়গায় দেখো তোমার দক্ষতা রয়েছে, এই দক্ষতাগুলোকে এটা আমাদের, এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তো 1 - 1 ডিভাইডেড কম্প্রেশন রেশিও, এটা পাওয়ার গামা -1। জায়গাগুলো খুব ভালো করে মনে রাখো। এইটার ক্ষেত্রে সেম, এইটাও সেম, বাট পরের অংশটা দেখো, রো গামা টু দি মানে রো টু দি পাওয়ার গামা, বাট নিচে -1 ডিভাইডেড গামা ইন্টু রো -1। আর এই জায়গাটা হচ্ছে আলফা রো টু দি পাওয়ার গামা -1, জাস্ট ইন আলফা অ্যাড হয়েছে। দেন পরবর্তী স্টেপ তোমার এই যে গামা আলফা যোগ হয়েছে, এখানে যদি আলফা যোগ হয় এখানেও আলফা, দেন রো -1, বাট এখানে এক্সটার্নাল যেটা রয়েছে আলফা -1। এরপরে হচ্ছে কম্প্রেশন রেশিওটা। কম্প্রেশন রেশিও আমরা তো বলেই দিলাম যে এই জায়গায় কম্প্রেশন রেশিও হচ্ছে V1 ডিভাইডেড V2। আচ্ছা, V1 ডিভাইডেড V2, V কোথায়, এটা V1 ডিভাইডেড V2, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও এই জায়গা থেকে এই জায়গা। এরপরে রয়েছে প্রেসার রেশিও। প্রেসার রেশিওটা হচ্ছে আমাদের P5 থেকে P4, P5 ডিভাইডেড P4। অলওয়েজ তোমরা ছোটটা ভাগ বড়টা,
ছোটটা আর বড়টা। এরপর কাট অফ রেশিও তো আমরা এই জায়গাটা জানি, V4 ডিভাইডেড হচ্ছে V3, আর কাট অফ মানে তুমি যদি 4 থেকে 3টা বাদ দাও তাহলে কাট অফ পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের মানে PV-TS ডায়াগ্রাম, অর্থাৎ বিভিন্ন প্রকার সাইকেলে পিভি এবং টিএস ডায়াগ্রাম। তো আই হোপ যে তোমরা এই জায়গাগুলো বুঝতে পারছো। আমাদের আজকের ডায়াগ্রামের সর্বশেষ আর 2টা টপিক দেখাবো। তো তোমরা এই টপিকগুলোকে অবশ্যই মাস্ট বি খুব ভালো করে দেখবে। আজকে আর কোনো ক্লাস নেব না, এরপরে আমরা পরবর্তী যে স্টেপ রয়েছে এরপরে আরো একটা বেসিক ক্লাস নিব, কারণ থার্মোডাইনামিক্সটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা তোমরা চাইলেও স্কিপ করতে পারবে না বা মানে মেইন পয়েন্ট করতে পারবে না। এটার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে তোমাদের ম্যাথ পড়ার জন্য। সো এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা সর্বদাই চেষ্টা করো ভালো কিছু হবে। দেন আমার বেসিক ক্লাস আরেকটা হবে এরপরে তোমাদের থার্মোডাইনামিক্স এর উপরে। এর আগে একটা বেসিক ক্লাস, এখন একটা হলো, দেন পরবর্তীতে আরেকটা হবে। তো তোমরা সে পর্যন্ত অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে, আর সবসময় লাইক ক্লাসগুলো ভালো যদি লাগে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।